ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ স্তরের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার আনসার কি। আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে যে প্রভিশনাল আনসার কি আমরা প্রকাশ করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে, সেই আনসার কির সাথে 6টি প্রশ্নের অমিল হয়েছে, অর্থাৎ 84টি প্রশ্ন আমাদের দেওয়া আনসার কি অনুযায়ী ঠিক রয়েছে, 6টি প্রশ্ন মিসফিট হয়েছে। সেই 6টি প্রশ্ন কি এবং সেটা কি হওয়া উচিত সেই সংক্রান্ত একটি ছোট্ট ভিডিও এটি, এবং বাদবাকি যে 84 অর্থাৎ 84টি প্রশ্ন যেটা আমাদের ইতিমধ্যে ইউটিউবে এক্সপোজ করা আছে, সেই 84টির আনসার কি এর কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। কিন্তু এই 6টার উত্তরের মধ্যে বেশ কিছুটা অমিল রয়েছে, সেগুলো পরপর আমি তুলে ধরছি। প্রথম প্রশ্ন হলো, মাল হিউমাস কোথায় পাওয়া যায়? উত্তরপত্রে দেওয়া হয়েছে, যেটা কমিশনের উত্তরপত্র, সেখানে দেওয়া হয়েছে চানজেম মাটি। প্রথমত চানজেম মাটি কোনোভাবেই হতে পারে না, কারণ চানজেম মাটি হলো তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা, আর মাল হিউমাস গঠিত হয় এমন অঞ্চলে যেখানে পর্ণমোচী এবং বৃহৎ পাতার উদ্ভিদ থাকে, অর্থাৎ এটা হলো ফরেস্ট সয়েলে ডেভেলপ করতে পারে। তো সেক্ষেত্রে অপশন অনুযায়ী পটজল মাটি হবে না, কারণ এটা সরলবর্গীয় বলে গেল। চানজেম হবে না, ল্যাটেরাইট হওয়ার প্রশ্ন ওঠে না, ফরেস্ট সয়েল বা যাকে আমরা ব্রাউন সয়েল বলি, বাদামি মাটি, সেটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এটি আমরা দিয়েছিলাম আনসার কি, অর্থাৎ এক্ষেত্রে বাদামি মাটি হওয়াটা স্বাভাবিক গেল। 11 প্রশ্নে রয়েছে ইকোক্লাইন বলতে কি বোঝায়? ইকোক্লাইন বলতে কমিশনের আনসার কিতে বলা হয়েছে যে একটি স্থলজ একটি জলজ বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তনশীল অঞ্চল। কিন্তু মজার বিষয়, ইকোক্লাইনের মধ্যে এই রকম কোনো বিষয় নয়, এটা এইরকম হয় না ইকোক্লাইন। এবং এখানে দেখো প্রশ্নের উত্তরটা এমনভাবে করার চেষ্টা করা হয়েছে, প্রশ্নের মধ্যে বেশ খানিকটা সিমিলারিটি আছে অপশনগুলোর মধ্যে। প্রথম অপশন দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল, তৃতীয় অপশন হলো দুটি জলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল, চতুর্থ অপশন হলো দুটো সামুদ্রিক বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল, এবং যেটা আনসার কি নিয়েছে সেটা হলো একটি স্থলজ একটি জলজ বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তনশীল অঞ্চল। এটা যেহেতু 3টো থেকে ভিন্ন, তাই এটাকে আনসার কি করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে আমাদের এমন কোনো মাথার দিব্যি ইকোক্লাইনের ক্ষেত্রে নেই যে একটি জলজ একটি স্থলজ হতে হবে, বা দুটো জলজ হতে হবে, দুটো স্থলজ হতে হবে, এমন কোনো কথা নেই। দুটি বাস্তুতন্ত্রের মধ্যে পরিবর্তনশীল যে বলয়টা, যেখানে একটা এনভায়রনমেন্টাল গ্রেডিয়েন্ট ফর্ম করবে, আমরা জানি যে দুটো বায়োম কেন হয়, দুটো ইকোসিস্টেম কেন হয়, তার মানে সেখানকার পরিবেশগত পার্থক্য রয়েছে। সেই পার্থক্য তো সূক্ষ্ম সীমারেখা দ্বারা চিহ্নিত করা যায় না, তাই জন্য এই পরিবর্তনশীলতার একটা গ্রেডিয়েন্ট তৈরি করা সম্ভব। আর সেই গ্রেডিয়েন্ট আমরা কি দেখে বুঝবো? সেখানকার উদ্ভিদের গঠন দেখে বুঝবো। সেখানকার উদ্ভিদগুলো একটু স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার চেহারার বদল হচ্ছে। এই বদলটাকে যদি লেখচিত্রে অঙ্কন করি তাহলে একটা ক্লাইন ফর্ম করবে, যাকেই আমরা ইকোক্লাইন বলছি। তো এখানে কোনো মাথার দিব্যি নেই যে একটি স্থলজ একটি জলজ হতে হবে, অথবা দুটি স্থলজ হতে হবে, দুটি সামুদ্রিক হতে হবে, এমন কোনো মাথার দিব্যি নেই। দুটো বায়োম বা দুটো ইকোসিস্টেমের মধ্যেকার পরিবর্তনশীল বলয়টাই হলো ইকোক্লাইন। তো এখানে অপশনের মধ্যে প্রথমত একটা কিছু ত্রুটি রয়েছে, তারপরে যে আনসার কি নিয়েছে সেই আনসার কির মধ্যেও ত্রুটি রয়েছে, এবং আমরা যে আনসার কি নিয়েছিলাম সেটা হলো দুটি স্থলজ বাস্তুতন্ত্রের মধ্যে একটি পরিবর্তনশীল অঞ্চল। কারণ আমরা জানি যে এই ইকোক্লাইনটা সমুদ্রে গিয়ে আমরা ইকোক্লাইন ফিল করা সম্ভব নয়, কারণ সমুদ্রে সব কিছু সচল, কোনো জিনিস স্থির নয়। জলাশয়ের ক্ষেত্রে, জলাভূমির বাস্তুতন্ত্রের ক্ষেত্রে সব কিছু সচল, কোনো স্থির বলয় তৈরি করা সম্ভব নয়। তো তাই জন্য এটা দুটি স্থলজ বাস্তুতন্ত্র সবচেয়ে বেস্ট অপশন হওয়ার কথা। তো তাই জন্য এই আনসার কি নেওয়া হয়েছিল এবং এটা নিয়ে রীতিমতো প্রশ্ন আছে। এরপরে প্রশ্ন, নিচের কোনটি ভূপৃষ্ঠের আচ্ছাদন অনুযায়ী ভারতের বিভিন্ন প্রকারের মৃত্তিকার অধক্রমের সঠিক সজ্জাকে নির্দেশ করে, মানে ডিসেন্ডিং অর্ডার, বেশি থেকে কম। তো সমস্ত বই, সমস্ত সোর্স যদি আমরা ঘাঁটি তাহলে দেখব যে সবচেয়ে বেশি রয়েছে ব্ল্যাক সয়েল, তারপরে রেড সয়েল,
তারপরেরগুলো নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ব্ল্যাক সয়েল, রেড সয়েল, প্রথমে ব্ল্যাক তারপরে রেড হবে। আনসার কি নেওয়া হয়েছে প্রথমে রেড তারপরে ব্ল্যাক, তো স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে। পরের প্রশ্ন, নিট প্রজনন হার বা NRR হলো কি? ওকে, এখানে উত্তর নিয়েছে মৃত্যুহারকে বিবেচনায় নিয়ে পরপর দুটি প্রজন্মের মধ্যে নারী জন্মের অনুপাত। আমরা যে আনসার কি নিয়েছিলাম সেটা হলো একজন মহিলার মোট কন্যা সন্তানের সংখ্যা যদি সে তার সমস্ত সন্তান ধারণের বয়স পর্যন্ত বেঁচে থাকে, এবং বিভিন্ন সোর্স ঘেটে যেটা দেখা গেছে এটাই হওয়া উচিত সঠিক আনসার। অর্থাৎ একজন মহিলার মোট কন্যা সন্তানের সংখ্যা যদি সে তার সমস্ত সন্তান ধারণের বয়স পর্যন্ত বেঁচে থাকে, অর্থাৎ এখানে 49 ইয়ার এজ হিসাবে আমরা গণ্য করি পর্যন্ত। তো এবার এই জায়গাটায় সন্দেহ রয়েছে যে এই প্রশ্নটা নিয়ে ওরা যে আনসার কিটা নিয়েছে কমিশন, মৃত্যুহারকে বিবেচনায় নিয়ে পরপর দুটি প্রজন্মের মধ্যে নারী জন্মের অনুপাত, এটা নিয়ে রীতিমতো সন্দেহ আছে। গেল পরের প্রশ্ন, নিচের কোন শিলাটি পৃথিবীর মহাদেশীয় ভূত্বকের 50% বেশি অংশ জুড়ে রয়েছে? দেখো প্রথমেই বলি এটা দুটো ভিউ পয়েন্ট আছে। যদি আমরা কন্টিনেন্টের নিরিখে মানে এরিয়া বিচার করি, এরিয়া সারফেস এরিয়া বিচার করলে দেখা যাবে যে সেডিমেন্টারি সয়েল বেশি রয়েছে, কিন্তু খুব পাতলা, মনে রাখতে হবে সেডিমেন্টারি সয়েলের এক্সটেনশন খুব পাতলা হয়ে থাকে। এবং নিচের কোন শিলাটি পৃথিবীর মহাদেশীয় ভূত্বকের 50% বেশি অংশ জুড়ে রয়েছে? তো যদি আমরা এরিয়ার পাশাপাশি তার বেধ বিচার করি তাহলে সেটা কিন্তু ইগনিয়াস রক হওয়ার কথা, এবং এনসিইআরটির বইতেও কিন্তু এই প্রশ্নের সরাসরি উত্তর কিন্তু ইগনিয়াস রক দেয়া আছে। তো পাললিক শিলা আনসার কি নেওয়া হয়েছে এটা নিয়ে একটা সন্দেহ রয়েছে, হয়তো এটা আগ্নেয় শিলা হওয়া উচিত আমার মনে হয়। এবার কোন ভিউকে টার্গেট করে নিয়ে আনসার কি সেট করেছে সেটা জানা নেই, এই মুহূর্তে আমি এই বিষয়টাকে বলতেও পারছি না। তো এই 6টা প্রশ্নের মধ্যে রীতিমতো সন্দেহ রয়েছে, যে 6টা প্রশ্ন আমি এক্সপোজ করলাম, এবং বাদবাকি যে 84টি প্রশ্ন সেটা আমাদের ক্লাসরুমের দেয়া আনসার কি এবং কমিশনের দেয়া আনসার কির মধ্যে কোনো অমিল নেই, এবং সেগুলি সঠিক বলে আমার ধারণা। এই 6টা প্রশ্ন কেবলমাত্র একটু প্রশ্নের চিহ্নের মধ্যে রয়েছে। তবু আমাদের মানতে হবে যে প্রশ্নের এই সন্দেহ মানে উত্তরের সন্দেহ এটা আমাদের ম্যান টু ম্যান ভ্যারি কিছুটা করবেই, কারণ প্রত্যেকের স্টাডি এরিয়া আলাদা আলাদা হয়। তাই এটা নিয়ে অবশ্যই আমি এটা তো বলতে পারবো না জোর গলায় যে আমি যে 6টা আনসার বললাম এই 6টাই হতেই হবে, তবে রেফারেন্স অধিকাংশ তথ্য এটাই বলে যে আমি যেভাবে উত্তরগুলো বললাম সেগুলো হওয়া উচিত। এবার কমিশনের নিজস্ব অবশ্যই শক্ত কোনো ভিত থাকা উচিত, তো সেটাকে আমরা দেখব কোন দিকে এগোয়, দরকার হলে এগুলোকে চ্যালেঞ্জের জায়গায় যেতে হবে। প্রত্যেককে আমি বলবো যারা ভিডিওটা দেখছো বা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে কমেন্ট সেকশনে জানাতে কার কোনটা সন্দেহজনক মনে হচ্ছে এবং কোনটা সঠিক উত্তর হওয়ার কথা, এবং সেই রিগার্ডিং কোনো ইনফরমেশন থাকলেও সেটা কমেন্ট সেকশনে জানানোর জন্য, কারণ এই 6টা নিয়ে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে একদম এক্সাক্ট আনসার কি হবে বা কি হওয়া উচিত। কাট অফ মার্কস কত হবে সেটা নিয়ে অবশ্যই পরবর্তীতে ভিডিও আসছে। আমাদের একটা সার্ভে চলছে, সার্ভে করার পর আমরা সুনির্দিষ্টভাবে একটা প্রেডিকশন করব যে কাট অফ মার্কস কত হতে চলেছে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে একাদশ দ্বাদশ স্তরের আনসার কি এবং সেই সংক্রান্ত কিছু কথা নিয়ে পরবর্তী ভিডিওতে।